এবারের আমাদের ভ্রমণ ডেস্টিনেশন ছিল সুন্দরবন। আগেও ভিডিও আছে, তবে এটি 2024-এর 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি আমাদের যে ভ্রমণ হলো তার কারেন্ট অ্যাফেয়ার্স। সুন্দরবন হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সমন্বয়ে গঠিত একটি বৃহৎ বদ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চল, যেটি অন্যান্য ফরেস্টের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক, কারণ চারিদিকে জল ও মাঝখানে জঙ্গল, অর্থাৎ জলে কুমির এবং ডাঙায় বাঘ, এবং এটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। এটি বাংলাদেশের খুলনার বালেশ্বর নদী থেকে ভারতের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের হুগলি নদী পর্যন্ত সুবিস্তৃত। সমগ্র সুন্দরবনের 4টি অংশ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে। এটি হলো সুন্দরবনের পশ্চিমাংশ, দক্ষিণ ও পূর্বাংশ, যেটি বাংলাদেশের অন্তর্ভুক্ত, এবং সুন্দরবন জাতীয় উদ্যান হিসেবে পরিচিত, যেটি ভারতের অন্তর্ভুক্ত। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের 3900 বর্গ মাইল, এর মধ্যে 2516 বর্গ মাইল অংশ বাংলাদেশের মধ্যে পড়ে এবং 1345 বর্গ মাইল অংশ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। এবার আসি কীভাবে সুন্দরবন যাবে। হাওড়া থেকে সরাসরি যেতে গেলে প্রাইভেট ট্যাক্সি করে সোনাখালি বা গদখালি চলে আসতে পারেন। সোনাখালি কাছে হবে, এর দূরত্ব হাওড়া থেকে প্রায় 87.4 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে 3 ঘন্টার মতো। এছাড়া হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা স্টেশনে এসে সেখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এসে সোনাখালি যেতে পারেন। ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব মাত্র 18 কিলোমিটার, অর্থাৎ 37 মিনিটের মতো লাগে। সোনাখালির ঘাট থেকে লঞ্চে করে যাত্রা শুরু হয় সুন্দরবনের। সোনাখালি থেকে সুন্দরবনের পাখিরালয়ে প্রথম দিন রাতে থাকতে হয়। এর দূরত্ব 26 কিলোমিটারের মতো, ঢুকতে বিকেল হয়ে যাবে। যদি লঞ্চে থাকেন তাহলে বিকেলে প্রথম দিন পায়ে হেঁটে পাখিরালয় গ্রামটা ঘুরে দেখতে পারেন। এখানে অনেক হোটেল আছে যেখানে রাত্রিবাস করতে পারেন, তার মধ্যে আপনজন হোটেল, হোটেল আরিয়ান, দ্য জার্নি, সুন্দরবন ভিলেজ রিসর্ট, সুন্দরবন ব্যাকন রিসর্ট অন্যতম। দ্বিতীয় দিন ঘুরে দেখে নিন সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি ও ঝড়খালি। যদি সময় হয় তো কৈখালি অবশ্যই ঘুরে দেখবেন, যেখানে বেলুড় রামকৃষ্ণ মিশনের একটি সংস্থা আছে, যেটি দেখার মতো। ও ঝড়খালি তৃতীয় দিন দেখে ফিরে আসুন সোজা সোনাখালিতে। এইগুলি দেখে ফিরে আসতে বিকেল হয়ে যায়। সেখান থেকে ক্যানিং রেল স্টেশন বা সরাসরি প্রাইভেট ট্যাক্সি করে কলকাতা, হাওড়া চলে আসতে পারেন। বাসও আছে, তবে সেগুলোর টাইম না জানলে অসুবিধা। বাস পাবেন ক্যানিং বাসস্ট্যান্ড থেকে। এবার বলি খরচ সম্পর্কে। সুন্দরবনের যে লঞ্চ পরিষেবা আছে সেগুলি সঠিকভাবে নির্বাচন করা খুবই সমস্যা। যদি সস্তায় যেতে চান তাহলে প্যাকেজে 3500 থেকে 4000, আর লঞ্চে থাকলে আর হোটেলে রাত্রিবাস করতে গেলে 4.5 থেকে 5000-এর মতো পড়ে। সস্তার প্যাকেজ অনেক আছে, অনেকেই দেখবেন কেউ 2800 টাকা, কেউ 3000 টাকা, কেউ 3200 টাকা, কেউ 3500, এরকমও বিভিন্ন আছে। 4000 থেকে যে প্যাকেজগুলো সেইগুলোই ঠিকঠাক, তবে সস্তার প্যাকেজে পা দিলেই কিন্তু বিপদ। নিজেরা হোটেলে থাকলে ডবল রুম দিনপ্রতি 1400 থেকে 1600 টাকা সিজন টাইমে পড়ে। সেটি যারা গেছেন তারা অনেকেই জানেন। আমার আগের ভিডিওতেও বলেছিলাম, ইউনিয়ন থাকলেও সমস্যার শেষ নেই। যেমন জেনারেটর অনেক ক্ষেত্রেই ঠিক থাকে না। লঞ্চে যারা থাকেন তাদের মোবাইল চার্জ দেওয়ার অসুবিধাও অনেক, কারণ সোলার সিস্টেমে লঞ্চগুলি চলে বলে জেনারেটর যদি পথে খারাপ হয়ে যায় তাহলে রাতের আলো এবং মোবাইল চার্জের ব্যাপক সমস্যা দেখা দেবে।
লঞ্চের বাথরুম খুবই ছোট, অনেকেই অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য লঞ্চে থাকতে চান, কারণ এতে খরচও কম পড়ে, কিন্তু বিশেষ করে মেয়েদের স্নান করা, বাথরুম ব্যবহারের ক্ষেত্রে খুবই অসুবিধা। তাই রাত্রিনিবাস লঞ্চে না করে হোটেলে করা শ্রেয়। এছাড়া দেখবেন বেশ কিছু লঞ্চের দেখবেন জানলাগুলো প্রায় ভেঙেই গেছে, সেইভাবেই চলছে, কারণ সেগুলোকে সার্ভিস করার মতো টাইম তারা সিজন টাইমে পায় না। এইগুলো দেখে নির্বাচন করার মতো সময় আপনারা পাবেন না, তাই ভালো ট্রাভেল সংস্থার সঙ্গে ভ্রমণ করাটাই শ্রেয় বলে আমার মনে হয়। তবে আমরা যে 4 দিনের কোর এরিয়ায় ভ্রমণ করে থাকি, যেমন নেতিদোপানি, বুড়ির ডাবরি, কলসদ্বীপ, বনি ক্যাম্প, এইগুলি করতে গেলে একদিন লঞ্চে থাকতেই হয়। আমাদের সামনেই 22শে ফেব্রুয়ারি এই ট্যুর আছে। আগ্রহী বন্ধুরা সত্বর যোগাযোগ করুন, ফোন নাম্বার নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবার বলি সুন্দরবনে দেখার মধ্যে ঝড়খালিতে 3টি বাঘ, কিছু কুমির রাখা আছে। এটি প্রধানত চিকিৎসার জন্য বাঘেদের রাখা হয়। এছাড়া সমগ্র সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বুনো শুয়োর এবং ফিশিং ক্যাট, সাদা পেটযুক্ত সামুদ্রিক ঈগল, ইরাবতী ডলফিন, এশিয়ান ওপেন বিল, সোয়াম্প ফ্রাঙ্কলিন, সাপেদের মধ্যে কিং কোবরা, কমন কোবরা, রাসেলস ভাইপার, কমন ক্রেইট, ইন্ডিয়ান পাইথন, র্যাট সেক, গ্রিন হুইপ সেক, এইগুলো অন্যতম। সুন্দরবনের মৃত্যু প্রধানত হয় বিষাক্ত সাপের কামড়ে অথবা বাঘের কামড়ে। এখানকার প্রধান জীবিকার মধ্যে গভীর জঙ্গলে মধু সংগ্রহ ও খাড়িতে কাঁকড়া ধরা এবং মোহনায় মাছ ধরা অন্যতম। এছাড়া হেতাল, সুন্দরী, গরান, গেঁয়ো, এগুলি হলো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অন্যতম। হেতালের বন বাঘেদের খুব পছন্দ, কারণ হেতালের রং এবং বাঘেদের গায়ের কালার এক হয়ে যাওয়ার কারণে বনের গভীর অরণ্যে মিশে গিয়ে শিকার ধরতে অনেক সুবিধা হয়। সুন্দরবন ঘোরার আদর্শ সময় হলো নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে বাঘেদের দেখা পাওয়ার চান্স বেশি থাকে, কারণ এই সময় বাঘেদের ব্রিডিং সময়। এছাড়া বাঘের দেখা ভাগ্যের ওপর নির্ভর করে। এত বড় ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরবনের রাজা চলে নিজের খেয়ালে, সে কোথায় থাকবে এটা বলা প্রায় অসম্ভব। আর সেই জন্যই সুন্দরবন যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর। প্রধানত মরা কোটালের সময় চান্স থাকে, কারণ এই সময় জল কম থাকার দরুন জঙ্গলের প্রাণীরা চড়ে বেরিয়ে আসে বেশি পরিমাণে। তবে সবটাই ভাগ্যের ওপর। আমরা যেহেতু বহুদিন ধরে যাচ্ছি, তাই অভিজ্ঞতার নিরিখে বলছি, আমাদের প্রতি বছরই সুন্দরবন ট্যুর হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে ভ্রমণে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারে। সারাদিন বিভিন্ন খাড়িতে ঘুরতে ঘুরতে লঞ্চে মজা করুন এবং সেই সঙ্গে রকমারি ভোজনের আয়োজন। সময় সময় বিভিন্ন স্পটে নেমে ওয়াচ টাওয়ারে অপেক্ষা করুন যদি কিছু দেখা মেলে। রাতে হোটেলে থাকলে ঝুমুর নৃত্য, বাউল গান, বিভিন্ন যাত্রা, এগুলো দেখতে পারবেন। আর লঞ্চে থাকলে নিজেদের মধ্যে আনন্দ করুন। 3টে দিন দারুণভাবে কেটে যাবে। আমার ভাগ্য লয়ে যে নিয়তি, আমার ভাগ্য লয়ে যে। আরে কি হলো এটা? আর শোনা যাচ্ছে না। বেদনার বালু চরি হেভি হেভি এটা তো এই পর্যন্ত যায়, তারপর অন্য একটা গাই। হ্যাঁ, এক লাইন করে। কি গান গাই? একটা কিশোর কুমারের হয়ে যাক, হিন্দি গান। बुजुर्गों ने फरमाया अपने पैरों पर उतरे, ওর মাথা এটা কাট করো না, দেখতে পাচ্ছে না। ये जमाना तुम्हारा है। अरे बाप रे। तो भाई देख लो, हम अपने पैरों के ऊपर खड़े हो गए, मिला ली है ताल, टांग टांग ढिंग ढांग, और अपने पैरों पे जवान का उंगलिया और अपनी सूरत। धन्यवाद। এরকম
পোস্টগুলো দেখাও, পোস্টগুলো নাও। হ্যাঁ এই অ্যাপটা এরকম করে অ্যাপটা আসবে, দেখাতে হবে না নাকি? না অত দেখতে হবে না, অল্পই দেখো, বেশি দেখলে খাই বেরিয়ে যাবে না। এগুলো আমাদের ডিমান্ড। এবার বলি সজনেখালি যেখানে এন্ট্রি পয়েন্ট, সেখানে আগে একটা গ্যালারি মতো করা ছিল, যেখানে সুন্দরবনের সমস্ত জীববৈচিত্র্যকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা ছিল। বর্তমানে সেটি এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, জানি না কতদিন লাগবে ঠিক হতে। ওইটি দেখলে আপনাদের সুন্দরবন সম্পর্কে যে কথাগুলো আমরা ভিডিওতে বলছি সেইগুলো চোখে দেখলে আরও সুন্দর ধারণা হয়ে যেত। এবার বলি এন্ট্রি ফি আনুষঙ্গিক খরচ নিয়ে। জনপ্রতি জঙ্গলে ঢোকার এন্ট্রি ফি 120 টাকা করে, লঞ্চ পারমিশন ছুটির দিনে 1000 টাকা ও নর্মাল দিনে ছোট লঞ্চ 600, বড় লঞ্চ 1000। ঝড়খালিতে চিড়িয়াখানার এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা করে। এই হলো সুন্দরবনের ভ্রমণ কাহিনী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও লাইক করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভ্রমণ হলো ফেব্রুয়ারিতে সুন্দরবন, মার্চের দোলে পুরুলিয়া, মে মাসে কাশ্মীর বৈষ্ণব দেবী, পুজোতে কল্পাকিন্নর ও ডিসেম্বরে রাজস্থান। আগ্রহী ব্যক্তিরা 4 মাস আগে অবশ্যই অগ্রিম দিয়ে বুকিং কনফার্ম করুন। আমাদের ওয়েবসাইট গুগলে ঢুকে লিখুন শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ও ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত দেখুন। এছাড়া আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইউটিউবে ঢুকে লিখলেই পেয়ে যাবেন। আমরা যে জায়গাগুলো ভ্রমণ করি সেই সব ভ্রমণের ভিডিওগুলো এখানে দেয়া থাকে। এইগুলো দেখলে আপনি যেমন সেই জায়গার ভ্রমণ সম্পর্কে ধারণাটা সুস্পষ্ট হবে, আমাদের কোম্পানির কাজকর্ম সম্পর্ক আপনি অবহিত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভ্রমণের কাহিনী নিয়ে।